সিজন ১-এর মধ্যে বর রুমে এসেছে এতটুকু জানতে পারলেন। এরপরের কাহিনীগুলো আপনারা এখন থেকে জানতে পারবেন। এইদিকে বর রুমে ঢুকে ইরা উঠে সালাম করলে বর ইরাকে জড়িয়ে ধরে। যদিও বর কোনো কথাই বলেনি, তাছাড়া রুম অন্ধকার ছিল, তার উপর একটা ডিম লাইটের আলো, সেজন্য ইরা বরের মুখটা দেখতে পায়নি। তার উপর অনেক রাত হয়ে যায়, সেজন্য ওরা কথা বলে আর সময় নষ্ট করেনি। এরপর কি হয়েছে তা মোটামুটি সবাই ধারণা করতে পেরেছেন। তবে বাসর শুরু করার আগে বর ইরাকে কিছু উপহার দেয়। উপহার পেয়ে ইরা তো অনেক খুশি হয়, সেজন্য খুশিতে আবারও জড়িয়ে ধরে, সাথে বড়ও জড়িয়ে ধরে। এরপর কি হয়েছে তা আপনারা নাই জানলেন। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে গোসলে চলে যায়। গোসল করে এসে বিছানায় আকাশকে বসে থাকতে দেখে চমকে ওঠে। তুই এখানে কেন? তোকে আমার বাসার ঠিকানা কে দিল? আমি এখানে থাকবো না তো কে থাকবে শুনি? তুই থাকবি মানে? দেখ, এখান থেকে বের হ এখনই। তাছাড়া তুই আমার একটু উপকার করেছিস বলে তোকে আমি এতটা গুরুত্ব দেব, তুই সেটা ভাবলি কি করে? ও আচ্ছা, তাই নাকি? তা তোমার তো আজকে বাসর রাত হয়েছে মনে হচ্ছে। তা তোমার বর কোথায়? মনে হয় নিচে গেছে। কেন, তুমি কি জানো না কোথায় গিয়েছে? আমি তো উঠেই গোসলে চলে গেছি, এর মধ্যে হয়তো ও নিচে গেছে। তাছাড়া তোকে উপরে আসতে দিয়েছে কে? আমি তো এসেছি ডিজাইন নিয়ে কথা বলতে। দেখ, তোর সাথে আমি এই নিয়ে এখন কথা বলতে পারবো না, তুই এখন বের হ। যদি আমার বর এসে দেখে ফেলে তোকে, তাহলে তো আমাকে অনেক খারাপ মেয়ে ভেবে নেবে। আচ্ছা, তুমি এটা কি করে পারলে করতে? কি করেছি আমি? ওই দিন আবিরের কথা শুনে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি আবিরের কথা শুনে কিছু বলিনি, বলেছি ওই মেয়েগুলোর কথা শুনে। তাছাড়া তুই যে তোর ভাবির সাথে ওর সেম কাজ, বলতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। যা বলা তাড়াতাড়ি করে বল। আগে দরজা তো আটকে দিবা। দরজা কেন আটকাবো? যদি তোমার বর এসে আমাদের দেখে ফেলে তাহলে তো ভেবে নিবে তুমি আমাকে রুমে একা পেয়ে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছো। ওই, তোর মাথা কি ঠিক আছে? মাথা ঠিক আছে, তাছাড়া আমি জানলা দিয়ে চলে যেতে পারবো যদি দরজা বন্ধ থাকে। ঠিক আছে, তবে বেশি সময় যেন না লাগে। লাগবে না বেশি সময়। ঠিক আছে, আমি দরজা আটকে নিচ্ছি। ইরা দরজা আটকে দেওয়ার আগে ভালো করে তাকিয়ে দেখে আশেপাশে কেউ আছে কিনা। শুধু দেখতে পায় ওর মা রান্না করতেছে, সেজন্য দরজা আটকে দেয়। এবার বল, কি বলতে এসেছিস? আগে শাড়িটা ঠিক করেও, নয়তো। তোর লুচ্চামি এখনো যায়নি। আরেকজনের বউয়ের দিকে কেউ এভাবে তাকায় নাকি? আমি আরেকজনের বউয়ের দিকে কখন তাকালাম? আমার বিয়ে হয়েছে, সেজন্য আমি অন্য কারো বউ হই। বুঝতে পেরেছিস কথাগুলো? বুঝতে পেরেছি। এখন এটা বলো, আমার ভাবি আর আমার সম্পর্ক তুমি যা যা শুনেছো সে কথাগুলো তোমাকে কে বলেছে? তোমার ভাবিই বলেছে। তোমাকে কল করেছিলাম, তখন রিসিভ করে তোমার ভাবি এই কথাগুলো বলল। সেগুলোতে তোমাকে বলেছিলাম একবার। আচ্ছা, ওই রেকর্ডটা শুনো তো। কিসের রেকর্ড? আগে শুনো, তারপর বুঝতে পারবে। তবে তাড়াতাড়ি, কখন কে চলে আসে কোন দিক দিয়ে কে জানে। ইরা পুরো ভয়েস শুনতে থাকে, শুনে মোটামুটি বুঝতে পারলো। তাছাড়া আপনারাও জানেন কি ছিল ভয়েসে। আসলে ওই দিন পার্কে যে সাথীর সাথে কথা বলেছিল সেসব কথা তো আপনারা সিজন 1-এর মধ্যে শুনেছেন, কিন্তু ইরা তো জানে না, সেজন্য নতুন করে আবার জানানো হলো। সবটা শোনার পরে তাহলে সবটা ছিল তোমার ভাবির সাজানো নাটক? রেকর্ডগুলো শুনে তো বুঝতেই পারছো তুমি এই কথার জন্য চলে গিয়েছো আমাকে ছেড়ে। সত্যি, আমি যদি সত্যিটা জানার চেষ্টা করতাম তাহলে তো এমনটা হতো না। তুমি যদি চাও আমি তোমাকে এখনো গ্রহণ করতে পারি। আমার কি মাথা খারাপ নাকি? একদিকে আমার বিয়ে হয়েছে, আজকে আমি তোর সাথে চলে যাব, তুই ভাবলি কি করে? তাছাড়া তোর ভাবির কাহিনী তো মিথ্যে, কিন্তু ওই মেয়েগুলোর কাহিনী তো সত্যি ছিল। ওইগুলো সাজানো নাটক ছিল। আমি নিজের চোখে দেখেছি। চোখের দেখাও কখনো কখনো ভুল হতে পারে। কি করে হবে? তাছাড়া তোর ভাবি ওনার স্বার্থের জন্য তোর নামে এরকম মিথ্যে অপবাদ দিয়েছে। সেটা তো তুমি শুনলেই। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। তোমাকে জিজ্ঞেস করব বলে আমি কলেজে এসেছিলাম, কিন্তু তুমি তো ওই মেয়েগুলোকে ডলারও দিয়েছিলে। আরে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। যেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি সেদিন এসে বলবি, তাহলে তোকে আমি ক্ষমা করে দেব। এর বাইরে আমার চোখের সামনে তোকে যেন আমি না দেখি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তবে কিছুটা হালকা লাগছে আমার থেকে, কেননা একটা সত্যি প্রমাণ তোমাকে দিতে পেরেছি। এখন শুধু ওই সত্যিটাই বাকি আছে।
চেষ্টা করে দেখ। এখন তাড়াতাড়ি করে নিচে যা, আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসবে। আসলে ক্ষতি কি? তোর তো কোনো ক্ষতি হবে না। তাহলে আর সমস্যা কি? সমস্যা আমারই। যেমন কি রকম? বলবে বাসর করেছে একজনের সাথে, আর সকালবেলা পরপুরুষ রুমে এনে, এটা যে কোনো ছেলে দেখলেই খারাপ ভেবে নেবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি তাহলে গেলাম। যা তাহলে, কখনো যেন আমার চোখের সামনে না দেখি। ঠিক আছে, গেলাম তাহলে। এইদিকে আকাশ ওখান থেকে চলে যায়, এইদিকে ইরা তো রুমে বসেই আছে ওর বরকে দেখতে না পেয়ে। বেচারি কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে খিদেও পেয়েছে, সেজন্য নিচে নামে। ওখানে ওর বাবা মা দুজনেই ছিল। কিরে, তুই একা কেন? জামাই কোথায়? সকালে আমি ফ্রেশ হতে গেলাম, এসে দেখি ও নেই। নেই মানে? কোথায় গেছে? ইরা, তুই রাতে ওকে মারিসনি তো? বিশ্বাস করো, আমি কোনো মারামারি কাটাকাটি ঝগড়া কোনো কিছু করিনি। তাহলে জামাই গেল কোথায়? আরে সেটা তো আমিও জানি না। এখন লোকে শুনলে কি বলবে বল? লোকে আবার কি বলবে? বলবে বাসর রাতের পরেই জামাই কোথায় চলে গেছে। এদের মা মেয়ের কথা বলার সময় ওখানে ওখানে রফিক চৌধুরী চলে আসে। উনি ইরা আর ওনার মিসেসকে ঘাবড়ে যেতে দেখে। কি ব্যাপার, তোমরা এত চিন্তিত কেন? আরে কি হয়েছে বলবে তো? ইরার বরকে খুঁজে পাচ্ছি না। আরে এখানে এত চিন্তার কি আছে? সকালবেলায় ওর বর আমার কাছে এসেছে, ওর নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, সেই জন্য কি আজকেই দেশের বাইরে যেতে হবে। তুমি নতুন জামাইকে দেশের বাইরে যেতে দিলে? আরে ওর স্যার দেশের বাইরে যাবে হুট করে, কিন্তু জামাই সবসময় ওনার সাথে থেকেছে, সেই জন্য উনি হুট করেই যাবে, তাই জামাইকেও সাথে করে নিয়ে গেছে। এটা কোনো কথা আব্বু? বিয়ে করলাম অথচ জামাইকে দেখতেও পেলাম না। ভেবেছিলাম আজকে একসাথে দেখব, কিন্তু কি হলো, ওনাকে আজকেই যেতে হলো। অন্যের আন্ডারে কাজ করলে এরকমই তো হবে। তাহলে ওকে বলবো আমাদের কোম্পানিতে জব করতে, আমি আর ও মিলে কোম্পানি সামলাবো, যদি ওর কোম্পানির কাজ বোঝার মতো অভিজ্ঞতা থাকে। ঠিক আছে, ও আসলে আমি কথা বলে নেব। আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা তো দাও। কোন পর্যন্ত গেল খোঁজ খবর না নিলে তো ভাবে বিয়ে করা বউ কোনো খোঁজ খবরই নিচ্ছে না। তোকে কোনো চিন্তা করতে হবে না, তাছাড়া ও যখন ফিরবে তখন না হয় সরাসরি ওকে দেখে কথা বলে নিস। কিন্তু বাবা, আমি যদি ওর খোঁজ খবর না নিই তাহলে ও কী ভাববে বলো তো? কিছুই ভাববেন না, কেননা ও নিজেই আমাকে বলেছে দেশে এসে একসাথে তোর সামনে আসবে আর তোকে সারপ্রাইজও দেবে। তবে কি সারপ্রাইজ সেটা আমি জানি না। ঠিক আছে, তুমি তাহলে জানিয়ে দিও ও কখন আসবে, আমি একেবারে সেজে গুজে অপেক্ষা করবো ওর জন্য। ঠিক আছে, এখন তাহলে খেয়ে নে, এ নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি তো তাহলে 5 দিনের মতো সময় পাবো, বাসা থেকে তো বোরিং হব, তাহলে আমি বরং অফিসে যাই, তুমি কি বলো? সে তোমার ইচ্ছে। ঠিক আছে, কাল থেকে যাব তাহলে। ওই দিনটা তো ইরা কোনোভাবে কাটিয়ে নেয়। পরের দিন সকালে ইরাকে অফিসে দেখে তানু তো অবাক হয়। ম্যাম, আপনি এখানে? কেন, কোনো সমস্যা? আপনার তো 7 দিন ছুটি নিয়েছিলেন, কিন্তু আপনি তো দেখতেছি 3 দিনের মাথায় অফিসে। আর বলো না, ভেবেছিলাম বরকে সময় দেব, কিন্তু বর তো দেশের বাইরে গেছে। কি বলেন, দেশের বাইরে? বাবা তো তাই বললো। তা এখন কাজ শুরু করো, যে ডিজাইনগুলো আসার কথা সেগুলো কি এসেছে? জি ম্যাম, এসেছে। এই মাসেই তো মনে হচ্ছে আমাদের সব ডিজাইন শেষ হবে। জি ম্যাম, এরপর আমাদের একে গ্রুপের ওই ছেলেটার সাথে কথা বলতে হবে, তাহলে ও একটা ব্যবস্থা করে দিতে পারবে। এছাড়া তো কোনো উপায় নেই, তাছাড়া এত বড় একটা কোম্পানির মালিক আমাদের মতো ছোটোখাটো কোম্পানির সাথে তো সরাসরি কথাও বলতে চাইবে না, এটাই স্বাভাবিক। এটা অবশ্যই ঠিক বলেছেন, যেমনটা আপনি করেন। আমি করি মানে? আমি আবার কি করলাম? এই যে অনেক ছোট ছোট কোম্পানির লোক আসলে আমি তো নিজেও তাদের সাথে কথা বা দেখাই করতে চান না, এদের বেলায় ও তেমন হয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা, কাজ করতে থাকো। এইদিকে আকাশ হঠাৎ করে ওদের বাড়িতে আসে, কেননা আকাশের ভাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। সেজন্য ওকে নিয়ে হসপিটাল দৌড়োদৌড়ি করতে হবে, তো সেজন্যই এসেছে। কেননা বাবা মা তো বয়স হয়েছে, সেজন্য চাইলেও ওনারা তো পারে না। সেজন্য আকাশের আশা, যদিও আকাশ যে আসবে তা বাকিরা কেউ জানে না। বাড়িতে আসার পরে আকাশ, তুমি এখানে? ভাই কোথায়? ও তো রুমে শুয়ে আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। দেখুন,
আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছি ভাইয়ের সাথে দেখা করতে আর চিকিৎসা করতে। তাছাড়াও আপনাদের কাউকে আমি চিনি না। আকাশ এরকম কথা বলিস না। আমাদের ক্ষমা করে দে। বললাম না, এই বাসায় শুধুমাত্র ভাইয়া অসুস্থ বলে আমি ফিরে এসেছি, নয়তো আসতাম না। তাছাড়া কাল ভাইকে হসপিটালে নিয়ে যাব, কালকেই অপারেশন হবে। কিসের অপারেশন? ও তো কোনো কিছু বলেনি। আমি মানা করেছিলাম। যাক গিয়ে আমি ভাইয়ার কাছে যাচ্ছি। এই বলে চলে আসে রাশেদের কাছে, এসে ওর সাথে কথা বলতে থাকে। তুই কেন কষ্ট করে আসতে গেলি? এটা কোনো কথা বললি? তোর ওই বিপদের সময় আমি না এসে থাকতে পারি? তোর সবেমাত্র ওই বিষয়ে বলে কাজ নেই। সবার আগে তোর সুস্থতা আমার বেশি দরকার। তাছাড়া ওটা তো চলে যাচ্ছে না। তুই চলে গেলে তো আমি তোকে ফিরে আর পাবো না। আবার তো কালকে, তা কতদিন থাকবি তুই? তোর অপারেশনের পরে 3 থেকে 4 দিন থাকবো। আমি সাথীকে বলে তোর জন্য রুম ঠিক করে রাখবো। তোমাকে বলতে হবে না, আমি ওর রুম ঠিক করে রেখেছি। এই কথাটা সাথী রুমে আস্তে আস্তে বলল, যদিও আকাশ চুপ করেছিল ঠিক তখনই। তাহলে আকাশ তুই রেস্ট নে। আমি তো এখানে থাকবো না। থাকবি না মানে? অপারেশন তো কালকে, আমরা তো কাল যাব। আমরা আজকে যাব, কেননা ওখানে যাওয়ার পরই রেস্ট নেওয়া ভালো হবে। কিন্তু এখন এ ব্যাগপত্র খুঁজানো হয়নি। আমি তোকে নিয়ে যাচ্ছি। তাছাড়া ওখানে তোকে হসপিটালে পোশাক পরতে হবে, সেজন্য তোর জন্য আলাদা পোশাক নিয়ে যেতে হবে না। তাছাড়া আরেকটা কথা, যেদিন তোকে আনা হবে ওই দিন পোশাক নিয়ে আসলেই হবে। ঠিক আছে। এখন তাহলে চল আমার সাথে। এখনই যাবি? এক্ষুনি। ওখান থেকে রাশেদকে নিয়ে হসপিটালে চলে আসে, রাতটা হসপিটাল কাটিয়ে দেয়। এইদিকে সাথী ওরা কি কল করেছিল? না মা, তবে অপারেশন সকাল 11টার পরে হবে। আমরা সকালে উঠে চলে যাব। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আচ্ছা আকাশ এতগুলো ডলার পায় কি করে? আপনার ছেলের সাথে কথা বলে আপনার ছেলেই তো জানে না, তাহলে আমরা কি করে জানবো? তাছাড়া আমার কিছু কথার জন্য আপনারা আপনাদের ছেলেকে হারিয়েছেন। এখন আর বলে তো কাজ নেই, যা হওয়া তা হয়ে গেল। এখন ও যদি আমাদের কখনো ক্ষমা করে তাহলে হয়তো আমাদের কষ্টটা কমবে কিছুটা। আমাকে আজও ক্ষমা করবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। পরের দিন সকালবেলায় পুরো পরিবার আসে হসপিটালে। কিছুক্ষণ পরে ডক্টর এসে রাশেদকে নিয়ে যায়। 2 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। অপারেশন সাকসেস হওয়ায় ওনারা কিছুটা চিন্তামুক্ত হয়। 6 ঘন্টা পরে রাশেদের জ্ঞান ফিরে। আকাশ তুই বাসায় গিয়ে রেস্ট নে। আমি ঠিক আছি ভাইয়া। কি বলছিস তুই? ঠিক আছিস? ঠিক মতো ঘুমাতেও তো পারলি না। বললাম তো ভাইয়া, আমি ঠিক আছি। তুমি কিছুটা সুস্থ হলেই আমি চলে যাব। কয়েকটা দিন থেকে যা। তুই কি ভুলে গেছিস? আবার কবে আসবি তা তো জানি না, তবে একদিন সময় করে আসিস। ঠিক আছে, আসবো আমি। কয়েকটা দিন যেতে থাকে, রাশেদ অনেকটা সুস্থ হয়ে পড়ে। 4 দিন পরে রাশেদকে বাসায় নিয়ে আসা হলো। তোকে কিছু 1 মাস আরাম করতে হবে। কিন্তু ততদিন সংসার। আরে আমি তো আছি। তুই কেন? ধরে নাও তোমার জন্য করছি। ঠিক আছে। আমি আজকে চলে যাব। এই নাও, এখানে 3টা ব্ল্যাঙ্ক চেক দিলাম। এখানে অ্যামাউন্ট দিয়ে যা লাগবে উঠিয়ে নিও। যদি তোমার চাকরি নাও থাকে, কিছু ডলার দিয়ে ব্যবসা শুরু করে দিও। কিন্তু এতগুলো ডলার তুই পেলি কি করে? সেটা কোনো একটা দিন বলবো তোমাকে। আজকে তাহলে আসি আমি। আকাশ আমাদের তুই ক্ষমা করে দে। আমাদের সবাইকে ক্ষমা করে দে। যদি ক্ষমা করে দেই তাহলে কি পারবে আমার হারানো বছরগুলো ফিরিয়ে দিতে? তা হয়তো পারবো না, কিন্তু তোর সামনের দিনগুলো উজ্জ্বল তো করে দিতে পারবো। আর কোনো প্রয়োজন হবে না। আচ্ছা ভাইয়া, চলি আমি। চেকের 3টা পাতা দিয়ে গেলাম, সাবধানে রেখো। এখানে কিছু ডলার দিয়ে গেলাম, ওইগুলো শেষ হলে তারপর চেকের পাতা ভেঙে নিও। ভালো থাকো তোমরা। এইদিকে আকাশ যাওয়ার সময় ওনারা অনেক কান্নাকাটি করে, তাও আকাশ কিছু বলেনি। কিভাবে বলবে বলেন? এত কিছু তো ওনাদের জন্যই হয়েছে। অন্যদিকে বাবা, তোমার জামাই কবে আসবে? 5 দিন তো শেষ। বুঝলাম না, তুই দেখি জামাই দেখার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিস।
10টা না 5টা না একটা মাত্র জামাই আমার, অথচ তার মুখটাও আমি দেখতে পারিনি। তোর কি লজ্জা শরম কমে গেছে নাকি? কেন আম্মু, আমি কি করলাম? এই যে এভাবে জামাই জামাই করছিস, তাও বাবার সামনে। তো কি হয়েছে? তুমি নিজেও তো বাবাকে অনেক মিস করো, বাবা যখন দেশের বাইরে যায়। সত্যি বলছিস তুই? হ্যাঁ বাবা, তুমি তো জানোই না, তুমি যখন দেশের বাইরে যাও তখন মা তো তোমার চিন্তায় অস্থির হয়ে যায়। আরে মিথ্যে কথা, আমি কখন এরকমটা করেছি? কি বলছিস? আমি তো ভেবেছিলাম তোর মা আরো খুশি হয় আমি না থাকায়। আরে না আব্বু, এখন বলো জামাই কখন আসবে? বললো তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এদিকে ইরা তো অধীর আগ্রহ নিয়ে রেডি হয়ে বসে আছে। এদিকে ইরার জামাই আসে, এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে তুই তাহলে রুমে যা, এরা তোমার জন্য বসে আছে। তাড়াতাড়ি যাও জামাই, মেয়েটা তোমাকে না দেখতে পেয়ে আমাদের এই কয়েকটা দিন পুরো পাগল বানিয়ে রেখেছে। ওনাদের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে রুমের দিকে যেতে থাকে। এখন আপনারাই বলুন তো ইরার জামাই কে হতে পারে? তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এদিকে ইরা তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে। দরজা নক করতে ইরা দরজা খুলে দিয়ে ওর বরকে জড়িয়ে ধরে রাখে। যেই কপালে চুমু দিতে যাবে আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? অন্য কারো আসার কথা ছিল নাকি? আমার জামাই এখানে আসার কথা ছিল, কিন্তু তুই কেন? আচ্ছা, সেটা পরে বলছি, আগে দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। কি এটা? আগে খুলে দেখো, তোমার জামাই আসার আগেই। ইরা প্যাকেট খুলে প্রথমে একটা হীরের নেকলেস পায়, তার সাথে কানের দুল, সবটা ইরার পছন্দ হয়। তারপর ইরাকে সেগুলো নিজ হাতে পরিয়ে দেয়। পরানো শেষে হলে ওয়াও, অনেক সুন্দর লাগছে তো তোমাকে। আমাকে যে সুন্দর লাগছে তা আমি জানি, কিন্তু এগুলো আমার জন্য কেন? সারপ্রাইজ ছিল সেই জন্য। কেননা বউকে কিছু তো দিতে হবে। বউ মানে? কার বউ? কার বউ মানে? আমার বউ। কে তোর বউ? কে আবার? তুমি তো আমার বউ। কি? আমি তোর বউ হই কিভাবে? বিশ্বাস না হলে তোমার বাবা মাকে ডেকে জিজ্ঞেস করে নাও। মা? ও মা, ও বাবা, বাবা কোথায় তোমরা? ইরার এরকম চেঁচামেচির আওয়াজ শুনে ওনারা রুমের দিকে আসে। কিরে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? এই ছেলে যা বলছে তা কি সত্যি? কি বলেছে? ও নাকি আমার স্বামী। ওই তো তোর স্বামী। তোমরা কি এই দুনিয়ায় আর কোনো ছেলে পেলে না? কেন হয়েছে ইরা? আমি যাকে সহ্য করতে পারি না তোমরা তার সাথে আমার বিয়ে দিলে, আবার আমি ওর সাথে। ওর সাথে কি? ও কিছু না, আমি ওকে স্বামী হিসেবে মানতে পারবো না। ওর মধ্যে সমস্যা কি আছে? আচ্ছা, ও কি দেখতে খারাপ? দেখতে খারাপ না, তাহলে আর সমস্যা কি? ওর চরিত্র খারাপ। সেটা তো সব মেয়েই বলে, যেমনটা তোর মাও সেম বিয়ের পরে আমাকে বলে আমার নাকি চরিত্র খারাপ। ওই আমি কখন বলেছি? কেন, বাসরাতে পরেই তো বলে। তোমার কি বুদ্ধি সব গেছে? মেয়ের জামাইয়ের সামনে কি বলছে এইসব? আচ্ছা তুই এটা বল, আকাশকে স্বামী হিসাবে মেনে নিতে তোর সমস্যা কোন জায়গায়? আমার অনেক সমস্যা আছে। কি কি সমস্যা বল? আমি বলতে রাজি না, তবে আমি ওকে মানি না। দেখ, বিয়ে যখন হয়েছে তখন তোকে মানতে হবে। এটা কোনো খেলা নয় যে ভালো না লাগলে অন্য খেলা খেলবে। তাও আমি ওকে মানি না। বিয়ের আগে বলতে পারতিস যদি কোনো সমস্যা থাকতো, তখন তো কথাও বললি না। আমি কি জানতাম নাকি এটা ও হবে? তোর কথাই বোঝা যায় ওর সাথে তোর আগে থেকেই পরিচয়। পরিচয় ছিল, তাও কলেজ থেকে। কি বলিস, এত আগে থেকে? হ্যাঁ, এ তো আগে থেকেই। কাহিনী কি বলো তো? আমি এত কাহিনী বলতে রাজি না, রুমে গেলাম আমি। কথা তো শুনে যা। একটা কথা শুনে রাখো, সেটা হচ্ছে ও যেন আমার রুমে না আসে। এই বলে দরজা অফ করে দিয়ে ইরা তো চোখের পানি ফেলতে থাকে, সাথে এটাও ভাবতে থাকে না বুঝে এটা কি করে ফেলেছে। এই তো ইরার বাবা মা তো কিছুই বুঝতে পারছে না, সেজন্য আকাশ ওনাদের নিচে নিয়ে আসে। আমি আপনাদের কাহিনীটা পুরো বলছি। হ্যাঁ বলো। ইরাকে আমি কলেজ থেকেই চিনি, এবং এমনকি আমাদের 2 বছরের রিলেশনও ছিল। তাহলে তো ইরা তোমাকে পেয়ে খুশি হওয়ার কথা, তাহলে এভাবে রেগে গেল কেন? আসলে কিছু ভুল বোঝাবুঝির কারণে। যেমন কি কি একটু বলো তো। তাহলে শুনুন।
এরপর ওনাদের কাহিনী বলতে থাকে, যা আপনারা সিজন 1-এর মধ্যে পড়েছেন আর জেনেছেন। সেজন্য ওই কাহিনীগুলো এনাদের বলতে থাকে, সাথে শেষ দিন কলেজ ঘটে যাওয়া ঘটনাগুলো। তাছাড়া আপনারা জানেন বলে নতুন করে আর সবটা ভেঙে না বলে ওনাদের বলে দিলাম। ওনারা শোনার পরে, তাহলে তোমার ভাবির বিষয়টা এরা বুঝতে পেরেছে, কিন্তু কলেজে ঘটে যাওয়া ঘটনা ওটার কোনো প্রমাণ নেই তোমার কাছে, তাই তো? ওটা যে আবির করিয়েছে সেটা আবির স্বীকার করেছে। কিন্তু আবির এরকমটা কেন করবে? আবির তো ইনাকে পছন্দ করতো, সেজন্য ওকে পাওয়ার জন্য এরকমটা করেছে। ওই আবির এত বড় খেলা খেলেছে, আমি এক্ষুনি আবির কাছে এসে সব সত্যি ওকে দিয়ে বলাবো। তা কখনো সম্ভব না, কেননা আবির এখনও ইরাকে চায়। সেজন্য ও চাইবে না সত্যিটা বলে আমাদের সম্পর্কটা আবার ঠিক করে দিতে। কিন্তু তুমি কেন ওদের ডলার নিতে গেলে? ওরা এসেছিল ডলার চেঞ্জ করতে, আমি সেজন্য ওদের চেঞ্জ দিলাম। তখনই ইরা আসে। আবির ওখানে এসে তো আরও আগুনে ছাই দিয়ে দিল। মেয়েগুলো তো আবিরের পরিচিত ছিল, সেজন্য আবির যেমন বলেছিল ওরাও তেমন বলে। কিন্তু আবির সত্যিটা যদি না বলে, তাহলে তো এরা তোমাকে কখনো মেনেও নেবে না স্বামী হিসাবে। কিন্তু কি করব বলেন? আচ্ছা, তোমার বাবা মা ভাবি তোমার সাথে যা করেছে তা তো অনেক বেশি অপরাধ করে ফেলেছে। আচ্ছা, তোমার ভাইয়ের অপারেশন ঠিকভাবে হয়েছে তো? জি, উনি এখন সুস্থ আছে। তা ওনাদের এখানে নিয়ে এসো একবার, বা আমাদের নিয়ে যাও এখানে। অবশ্য নিয়ে যাব, তবে যেদিন ইরা আমাকে বুঝতে পারবে সেদিনই নিয়ে যাব। আচ্ছা, এখন তুমি কি করবে? আবির তো কখনো সত্যি কথা বলে না, সেজন্য আমাকে কিছু একটা করতে হবে। যে করেই হোক আমি ইরার ভুল ভাঙিয়ে দিব। তবে এতে আপনাদের সাহায্য লাগবে। কি রকম সাহায্য? আমি যে ওর স্বামী, এর বাহিরে আর কোনো পরিচয় ইরা যেন না জানে। এর বাহিরে আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি ভালোবাসা দিয়ে ওর মনের রাগ, জেদ আর ঘৃণা দূর করে দিতে পারবো। ঠিক আছে, আমরা আছি তোমার সাথে। আমি এখন যাই অফিসের দিকে। কিছুক্ষণ রেস্ট তো নেবে। তবে যাই করো না কেন, আমার মেয়েটা কষ্ট যেন না পায়। চিন্তা করবেন না, আমি ওকে কষ্ট পেতে দিব না। আমি চেষ্টা করব ওকে আমার করে নেওয়ার জন্য, তবে ওই আবিরকে আমি ছাড়বো না। এই বলে আকাশ চলে আসে অফিসে, এসে কাজ করতে থাকে। অন্যদিকে বিকালের দিকে ইরা রুম থেকে বের হয় আকাশের দেওয়া নেকলেসটা পরে। তখন, বাহ, সুন্দর তো নেকলেসটা। তা কোথায় যাচ্ছিস? ডিজাইনগুলো দেখে আনতে হবে, সেই জন্য যাচ্ছি। কিন্তু তুই তো এখনো সেজে আছিস। তো কি হয়েছে? তুই তো সেজেগুজে কোনো অফিসে যাস না, ওখানে তো অনেক লোক আছে আরও। ওখানে আকাশের বাইরে তেমন কোনো লোকের সাথে দেখাও হবে না। তাছাড়া আমার কাজ আকাশের সাথে, সেজন্য গেলাম আমি। ফিরতে আমার রাত হবে, ওখান থেকে আমি অফিসে যাব। ঠিক আছে। একটু পরে ইরা আকাশের কাছে আসে। ইরাকে এভাবে দেখে অবাক হয়। তার সাথে ইরা কান্না করার কারণে চোখ ফুলে আছে, যা বোঝাই যাচ্ছে। বসুন, তা কি খাবে? বাসা থেকে তো কিছু খেয়েও আসলে না। আমি খেতে আসিনি, এসেছি ডিজাইনগুলো দেখার জন্য। তাছাড়া আপনার বসকে ডাকুন, পেমেন্ট দেওয়ার ছিল। আমার কাছে দিন, আমি ওনাকে দিয়ে দিব। তুমি যে ওনাকে দেবে তার কি গ্যারান্টি? দেখো, উনি যদি পেমেন্ট নাই পেত তাহলে উনি এভাবে ডিজাইনগুলো বানিয়ে দিত না। তাছাড়াও তোমার এখানে সময়ও লাগবে, তাই তুমি বসো। এই বলে একটা বেলে চাপ দিতে একজন কর্মচারী আসে। ওনাকে কিছু খাবার আনতে বলে খাবারের নামটা বলে দেয়। এরপর আকাশ ইরাকে ডিজাইনগুলো বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। আগে খাবার খেয়ে নাও, পরে বাকিটা। বললাম তো খাবো না। দেখো, রাগ তো আমার উপর, তাহলে বেচারা খাবারের উপর কেন দেখাচ্ছ? তার উপরে কয়েকটা দিন পরে তুমি মা হবে। এখন যদি না খাও তাহলে বাচ্চাও তো সুস্থ থাকবে না। কার বাচ্চা? তোমার বাচ্চা মানে আমাদের বাচ্চা। এক রাতেই বাচ্চা আসে না। তাহলে দেখছি আরও ট্রাই করতে হবে। কিছু বললেন? বললাম আমিও খাইনি, সেজন্য একসাথে খেয়ে নিচ্ছি। আমি খাবো না। তোমার খেতেই হবে। তুমি কি চাও আমি জোর করে লোক জড়ো করি? অফিস পুরোই ফাঁকা, তুমি যতই চেঁচামেচি করো কোনো কাজে আসবে না। অফিস ফাঁকা মানে? কিছুক্ষণ আগেও তো লোক ছিল। অফিস তো এখন বন্ধর সময়, তাই সবাই চলে গেছে। সেজন্য তুমি যতই চেঁচামেচি করো না কেন, কেউ তোমার কথা শুনবে না। সেজন্য চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি জোর করেই খাইয়ে দিব। পরে রোমান্স হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না। রোমাঞ্চ কথা শুনে ইরা খাওয়া শুরু করে।
এতে আকাশও খেতে থাকে। খাওয়ার মাঝে মাঝে ইরাকে জোর করে খাইয়ে দিতে থাকে। এতে অনেকবার হাতে কামড়ও খেয়েছে আকাশ। তোমাকে মাংস খেতে বলছি, আমার আঙ্গুল না। তাহলে এই আঙুলগুলো আমার মুখে ঢোকাও কেন? আমি তো তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। লজ্জা করে না? অফিসের ভিতরে একটা মেয়েকে একা পেয়ে এরকম করছো? তোমার বস যদি জানতে পারে তোমার চাকরি থাকবে তো? বসেরই চাকরি থাকবে না, তাছাড়া তুমি তো আমারই বিয়ে করা বউ, অন্য কারোর বউ তো খাইয়ে দিচ্ছে না। হয়েছে, আর বলতে হবে না, গেলাম আমি। ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ সবটা গুছিয়ে নেয়। তারপর বাকি ডিজাইনগুলো ইরার অফিসে চলে আসে। অফিসে এসে ইরাকে দেখতে পায়নি, তখন ইরাকে খুঁজতে এসে তানুর সাথে ধাক্কা লেগে যায় আর তানুকে ধরে ফেলে, যা ইরা আর ওর বাবা দেখে ফেলে। ইরা তো এটা দেখে রাগে আরও ফেটে যায়। ওই লুচ্চা, তুই এখানে কেন? আমি তো এসেছি ডিজাইন দেওয়ার জন্য, তখন ধাক্কা লাগে। তানু, ডিজাইনগুলো নিয়ে আমার রুমে আসো। জি ম্যাম, আসতেছি। এদিকে সবটা বুঝতে পেরে রফিক চৌধুরী আকাশকে ওনার রুমে নিতে আসে। আমাকে এখানে কেন এনেছেন? একটা প্ল্যান আছে। কি সেটা? এদিকে সবটা বুঝতে পেরে রফিক চৌধুরী আকাশকে ওনার রুমে নিয়ে আসে। রফিক চৌধুরী আকাশকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কাজ করবে তো? 100% কাজ করবে, তবে তানুকে রাজি করাতে হবে। ও কি রাজি হবে? ওকে আমার রুমে ডেকে এলে কথা বলতেছি। ঠিক আছে, কথা বলুন। কিছুক্ষণের মধ্যে তানুকে রুমে ডাকা হলো। তানু কিছুটা ভয়ে আছে, কেননা ইরা তো অলরেডি বকাবকি শুরু করে দিয়েছিল তানুকে। রুমে এসে, জি স্যার, বলুন। তোমাকে কিছু কাজ করতে হবে। কীরকম কাজ? তোমাকে একটু অভিনয় করতে হবে। কীরকম অভিনয়? তোমাকে আকাশের সাথে একটু প্রেমের অ্যাক্টিং করতে হবে। এই ধরো, তোমরা একজন আরেকজনকে এরাকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে, যেন এরা আলোর জ্বলে। আমি তো পারবো না। কেন পারবে না? অলরেডি ম্যাম আমাকে বলে দিয়েছে, আমি যদি কোনো কারণে ওনার সাথে আর কথা বলি তাহলে আমার আর রুখে থাকবে না। তাহলে তো বাবা এই আইডিয়াটা বাদ দিতে হবে। কি বলো? তাহলে তো এরা জেলাস ফিল করতেছে, সেই জন্য তানুকে এরকম বকা দিল। দেখো তানু, তোমাকে আমি যা বলতেছি তাই করবে। এক কথা, এরাকে দেখিয়ে দেখিয়ে তোমরা প্রেম করবে। কিন্তু স্যার, এইতে তো আমার চাকরি থাকবে না। আরে, আমি এখনো বেঁচে আছি, তোমার চাকরি কিচ্ছু হবে না। তুমি উল্টো এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি অনেক কিছু পুরস্কার দেব। কিন্তু স্যার, ম্যাম যদি ঝামেলা করে তাহলে কি হবে বুঝতে পারছেন স্যার? তুমি এটা নিয়ে টেনশন করো না। আমার যদি কোনো ক্ষতি উনি না করে তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে আমি ক্ষতি কেন করব? আশ্চর্য! বলা তো যায় না, যদি আবার সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেন। ও তো বিবাহিত, ও কেন তোকে ভালোবাসতে যাবে? তোমাকে যা বলেছি তা করো। কিন্তু তার জন্য ওনাকে তো ওই অফিসে বসতে হবে, তাহলে তো সম্ভব হবে। ঠিক আছে আকাশ, তুমি একটা কাজ করো, এই অফিসে কাজ করা শুরু করে দাও। কিন্তু ডিজাইন? আরে তানু আর তুমি মিলে ঠিক মতন অ্যাক্টিং করলে তো মোটামুটি 10-15 দিনের ভেতরেই সবটা ঠিক হয়ে আছে। ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু করি। ঠিক আছে। এদিকে আকাশ বাসায় আসে। এসে দেখে ইরা আগে থেকেই বাসায়। ঢলাঢলি কি শেষ হয়েছে? কার সাথে? তুই আমার বিয়ের দিকে নজর কেন দিচ্ছিস? বউ থাকতে যদি বউ কাছে না আসে, তখন তো অন্য কাউকে আপন করে নিতেই হবে। তোরা সব পুরুষ এক। তোমরা কি আলাদা নাকি? আমরা কি করেছি? সেটাই কর, যার সাথে খুশি তার সাথে কথা বল। তনু, তোমাকে তো অনেক কিউট লাগছে, দেখে তো মনেই হয় না তুমি এরকম জল্লাদ মেয়ের বিয়ে। ওই, তুই আমাকে জল্লাদ বললি? আমি তো তোমাকে জল্লাদ বলিনি। তাছাড়া তনু, তোমার হাতে যদি সময় হয় দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব। আমি ফ্রি আছি দুপুরে। তুমি ফ্রি থাকবে নাকি থাকবে না সেটা ডিসাইড করবো আমি। সেজন্য চুপচাপ কাজ করো তোমার ডেস্কে গিয়ে। জি ম্যাম, যাচ্ছি। তানু বের হয়, সাথে আকাশও বের হয়ে ওই টেবিলে আসে। এসে কথা বলতে থাকে, যা ইরা দেখতে পায় ওর রুম থেকে। ওদের দুজনকে হাসতে দেখে ইরা তো আরও রেগে যায়, রুম থেকে বের হয়ে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন?
আমরা কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল নাকি? আপনি আপনার অফিসে গিয়ে কাজ করুন, নয়তো আমি আপনার বসকে বলে দেব। আমার কোনো সমস্যা নেই, কেননা বস আমাকে কোনো কিছুই বলবে না, কেননা আমি তো কাজে এসেছি। ও তাই নাকি? তা কি কাজে এসেছেন আমিও একটু শুনি। এই যে ডিজাইন নিয়ে কথা বলছি। তাহলে এত হাসাহাসি কেন? মাথায় কি বেশি সমস্যা তোমার? আমরা ডিজাইন নিয়ে আলোচনা করার সময় একটু হাসতেই পারি, এটা নিয়ে এত সমস্যা কোথায়? আমার এই অফিসে কোনোভাবে হাসা যাবে না। বললেই হলো নাকি? এই অফিস আমার, সেজন্য আমি যা বলবো তাই হবে। তাছাড়া আপনার এই অফিসে কোনো কাজ নেই, সেজন্য যেতে পারেন। আচ্ছা তনু, চলো তো, যাওয়ার আগে আমরা যখন খেয়ে আসি। তানু কোথাও খেতে যাবে না। কিন্তু ম্যাম, আমার তো খিদে পেয়েছে। দরকার হলে আমার রুমে বসে বসে খাবে, তাও বাইরে যাওয়ার কোনো দরকার নেই। উনি এত করে বললো, এভাবে না করে দিব? আরে না করার কিছুই নেই, আমিও টেবিলে খাবো। তাছাড়াও এটা আমার শ্বশুরের অফিস, আমাকে কোনো কিছু বলার আগে 100 বার ভেবে বলতে হবে। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জের কিছুই নেই। তাছাড়া তনু, তুমি রাতে তো ফ্রি থাকবে, চলো দুজনে লং ড্রাইভে সমুদ্র দেখে আসি। ওয়াও, ব্যাপারটা তো অনেক জোশ হবে। তাহলে আজকে রাত্রি? ঠিক আছে। এদিকে তানু খেতে বসে আকাশও পাশে বসে খেতে থাকে। এতে ইরা ওর বাবাকে কল দিয়ে বলে, কিন্তু উনিও ইরাকে এই ব্যাপারে কোনো সাহায্য করেনি। একটু পরে আকাশ তো দেখিয়ে দেখিয়ে তানুকে খাইয়ে দেয় একবার। এই দৃশ্য দেখে ইরার রাগ এতটাই বেড়ে যায়, হাতে থাকা মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। এতে আকাশ অনেকটা বুঝতে পারে, সেজন্য তুমি খাইয়ে দিবে না? কথাটা বলে ইশারা করে যেন তানু খাবার খাইয়ে দেওয়ার ভান করে। তানুও খাবার খাতে নিতেই, এটা তো রেস্টুরেন্ট নয় যে একজন আরেকজনকে এভাবে খাইয়ে দেবে। তোমার এত সমস্যা হলে তুমি চলে যাও। সেটাই করব। রাগ করে চলে যায় বাসায়। বিকেলের পরে আর আসেনি, সেজন্য তানুকেও বাসায় পাঠিয়ে দেয়। রাত ঠিক 1টা বাজে। আকাশ রুমে আসতে ইরা বিছানা থেকে উঠে দরজার সামনে আসে। এত রাত হলো কেন? আরে তনু তো আমাকে ছাড়তেই চাচ্ছে না, বেশি রাত হয়ে যাচ্ছে, ওকে আবার অফিসেও যেতে হবে, সেজন্য বুঝিয়ে শুনিয়ে ওর বাসায় পৌঁছে দিয়ে তারপর এসেছি। ও তাই বুঝি? তা তানুর বাসার ঠিকানা জানো কি? ঠিকানা তো জানি না, ও যেভাবে বলছে আমিও সেভাবেই নিয়ে গেছি, এর বাইরে আমি কিচ্ছু জানি না। ও আচ্ছা, তা অন্য মেয়ের সাথে এইসব করে আমার কাছে আসতে লজ্জা করলো না? লজ্জা নেই বলেই তো আমি গিয়েছিলাম, তাছাড়া তুমি তো আমাকে আপন করে নাও না, তাহলে আমি কি করব? আমি তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পেরেছি, তাহলে তুমি কেন পারছো না? তোমার মনে তো রাগ আর অভিমান পুষে রেখেছো, সেজন্য তুমি পারতেছো। আমার মনে তো কোনো রাগ নেই, সেজন্য আমি পারছি না। এটা কি সব ছেলের বেলায় একই রকম হয়, নাকি শুধু তোমার বেলায় এইরকম হচ্ছে? কার বেলায় কি হচ্ছে তা আমি জানি না, তবে তুমি তো সত্যি কখনো জানার চেষ্টাও করনি। যদি চেষ্টা করতে তাহলে এত ভুল বুঝতে না আমায়। ও তাই নাকি? কি রকম ভুল শুনি? আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? কি প্রশ্ন? তুমি কি করে জানতে ওই মেয়েগুলো ওই রকম কাজ করে? আমাকে তো আবির বলেছিল, আর ওই তো আমাকে বলেছিল তুমি ওদের সাথে ওইসবের জন্য ডলার দিচ্ছ। আচ্ছা, তোমার কি একবারও মনে প্রশ্ন জাগলো না, আবির যখন তোমাকে এইসব বলছে তখন আবির এখানে একটু হলেও স্বার্থ আছে? আবিরের কি এমন স্বার্থ থাকবে এখানে? তোমার কাছে আবিরের নাম্বার কি আছে? না, নেই। একটা কাজ করো, আমি তোমাকে যা যা শিখিয়ে দিব তুমি সেগুলো আবিরকে বলবে, দেখবে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেটা কি রকম? আকাশ ইরাকে কিছু কথা বুঝিয়ে দিতে থাকে। কথাগুলো ইরা ভালো করে শুনতে থাকে। সবটা বুঝে নেওয়ার পরে, যদি এতেও কাজ না হয়? আমি অফিসের বাইরে থেকে তোমাকে কলে সবটা বলবো, তুমি সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে। পরের দিন তানুর মাধ্যমে আবিরকে অফিসে ডেকে আনে। রফিক চৌধুরী কিচ্ছু বলতে যাবে তখনই আকাশকে বলে দেয় এটা যে ওরই প্ল্যান ছিল, সেজন্য উনি কিছুই বলেনি। এইদিকে রুমে আবির আর ইরার কানে ব্লুটুথ আছে, যা আকাশ সবটা শুনতে পাচ্ছে, আবার ইরাকে বলতেও পাচ্ছে। ইরা কথা বলতে থাকে আকাশের কথাগুলো মতোই। কি ব্যাপার, তুমি আমাকে ডাকছো? কোনো কারণ আছে কি? আবির, আমি তোকে বিয়ে করতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তুই কি আমাকে আগে থেকেই পছন্দ করতি? সে কলেজ লাইফ থেকে। তাহলে তখন কেন বলিসনি? তুমি তো আকাশকে ভালোবাসতে। ও তো একটা লুচু, ওর মতো ছেলের সাথে কি প্রেম করা যায় বল? 1 নম্বরের লুচ্চু।
কত মেয়ের জীবন যে নষ্ট করেছে তার তো কোনো হিসাব নেই, আবার ভাড়া করে মেয়ে আনে ওদের সাথে। ওই মেয়েগুলো থাকে কোথায়? আরে ওরা তো ভদ্র পরিবারের মেয়ে ছিল। তাহলে ওরা এই কাজ কেন করবে? সেটা তো আমি জানি না। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? যদি তুই সত্যিটা বলে দিস তাহলে আমার জন্যই ভালো হবে। কোন সত্যি তা তো বলবে। ওই দিন ওই মেয়েগুলো তুই ভাড়া করে এনেছিস, তাই না? আমি কেন ভাড়া করতে যাব বল? আরে এখন সত্যিটা বলে দে। তাছাড়া আকাশের সাথে তো আমার তখনই সব শেষ। শুধু এখন এই সত্যিটাই জানতে চেয়েছি, যেন ছেলেটাকে মাফ করে দিতে পারি। সত্যি বলছি তো। এছাড়া কি করব? তোর সাথে নতুন করে জীবনটা শুরু করব। তুই কি চাস আমি মনের মধ্যে রাগ আর জেদ নিয়ে নতুন জীবন শুরু করি? সেটা তো চাইবো না। তাহলে বলে দে সত্যিটা আমাকে। শোন তাহলে, আসলে ওই মেয়েগুলোকে সাজিয়ে আনা হয়েছে। তাছাড়া ওরা যে খারাপ মেয়ে সেটা আমি একদিন তোকে বলেছিলাম, যেন তুই ওদের খারাপ মেয়ে হিসাবে ভেবে নিস। এর বাহিরে আমি ওই দিন প্ল্যান করি সবটা। আকাশকে ওরা দাঁড় করায়। তুই তো লক্ষ্য করেছিলিস ওখানে একটা ট্যাক্সি ছিল। হ্যাঁ, মেয়েগুলো তো বললো ওই ট্যাক্সিতে করে ওরা যাবে। আসলে ওই ট্যাক্সি আমিই ভাড়া করেছি। ওরা নেমে ভ্যাংটিংয়ের জন্য আকাশের কাছে ডলার দেয়। তখনই আমি তোকে নিয়ে আসি। এরপর বাকিটা যা দেখলি সবটাই আমার সাজানো নাটক ছিল। আবিরের কথাগুলো শুনে ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা সত্যিটা না জেনে ও আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, সেই জন্য তাও পানি পুছে নেয়। কিন্তু তুই এই কাজটা কেন করতে গেলি? বললাম না তোকে আর আকাশকে আলাদা করার জন্য। সে যাক গিয়ে। তা আমরা কবে বিয়ে করব? সেটা নয় আমিই বলবো। এ কি, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোর না জানলেও চলবে। তুই আমাকে নিয়ে এত বাজে একটা ঘটনা ঘটিয়েছিস, ইরাকে আমার থেকে এতগুলো বছর কেড়ে নিয়েছিস। আজকে তোকে আমি মেরে তার প্রতিশোধ নিব। ইরা, তুমি কিছু বলো। ইরা তো কিছু বলবে না, যা বলার আমিই বলবো। কেননা আমি ইরাকে বলেছি এখানে আসার জন্য, কারণ তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্য। তার মানে কি তোরা দুজন আবারও একসাথে হয়ে গিয়েছিস? তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্যই আমি এই নাটকটা করি। তোর জন্য আমি আকাশকে এতগুলো বছর কষ্ট দিয়ে এসেছি। থাক ইরা, এখন আর কাঁদতে হবে না। তুমি ওই কেবিনে যাও, তোমার বাবা ওখানে আছে। আমিও এই আবিরকে একটা শিক্ষা দিয়ে আসছি। ঠিক আছে, আসো তাহলে। এদিকে আবিরকে ভালো করে মারতে থাকে, অনেকটা সময় ধরে মারতে থাকে। এক কথায় পুরো 7-8 মাস যেন বিছানা থেকে না উঠতে পারে, সেরকমভাবে ওর হাত পায়ের জোড়াগুলো ভেঙে দিতে থাকে। তারপর একটা অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেয়। ওই রুমে আসে। ওই রুমে আসতেই ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ। আমি তোমাকে কখনো আর অবহেলা করব না। আজকে থেকে তোমাকে আমি এত ভালোবাসা দেব যে তুমি আগের কষ্টগুলো সব ভুলে যাবে। সত্যি বলছো তো? আমার উপর তোমার আর কোনো অভিমান নেই তো? তোমার প্রতি আমার আর কোনো অভিমান, কোনো অভিযোগ নেই। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন আমারও কিছু বলার নেই। তাছাড়া আজকে এই খুশি উপলক্ষে উপলক্ষে কি বলো তো? এই উপলক্ষে নতুন করে বাসর হবে নাকি? একবার না করলে এখন আবার ইচ্ছে হয়েছে তোমার? তখন তো তুমি জানতে না ওটা আমি ছিলাম। ঠিক আছে, তুমি যখন চেয়েছো তখন আজ রাতে আমি শুধু তোমার জন্য সাজবো। সত্যি তো? সত্যি। আর হ্যাঁ, তানুর সাথে এই মিথ্যে প্রেমের নাটক করতে হবে না। তুমি কি করে বুঝলে এটা মিথ্যে ছিল? আমি লুকিয়ে সব শুনেছি। তুমি যে আমাকে জেলাস করানোর জন্য এসব করছো তা আমি আগে থেকেই জানতাম, সেজন্য আমি চুপ করে থাকতাম। কিন্তু তুমি যখন তানুকে খাইয়ে দিয়েছো তখন তো আমার অনেক রাগ হয়েছিল। ইচ্ছে করছিল তোমার মাথাটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে। আরে আল্লাহ, এত জেলাস হয়েছিলে তুমি? না হয়ে কি উপায় আছে? এখন চলো দুজনে মিলে বাসর ঘর সাজাবো। ব্যাপারটা মন্দ হয় না। এদিকে ইরার বাবা অনেক আগেই ওখান থেকে চলে গিয়েছিল। আকাশ ইরাকে নিয়ে ফুলের দোকানে আসে। ওখান থেকে ফুল কিনে নিয়ে পুরো রুম সাজাতে থাকে। সাজানো শেষ হয় রাত 8টার দিকে। তারপর ওরা নিচে নামে। তোরা এই 4 ঘন্টা ধরে রুমে কি করলি? স্বামী স্ত্রী অনেক কিছুই করতে পারে, এখন কি তোমাকে সেটাও বলতে হবে? তুই তো জামাইকে সহ্যই করতে পারিস না। সেটা একটা ভুল বোঝাবুঝির জন্য এমন হয়েছে, এখন সব ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো হলো। তা আকাশ, তোমার পরিবারকে এবার আসতে বলো। আমি আগেই ইরাকে নিয়ে ওই বাসায় যাব, ওই বাড়িতে কয়েকটা দিন থাকবো। তারপর ওনাদের আমি পুরোপুরি এখানে নিয়ে আসব। না বাবা, আমার তো নিজেরই বাড়ি আছে, ওনারা আমার বাড়িতেই থাকবে। তুমি মাইনে কত বেতন পাও?
যে তোমার নিজের বাড়ি থাকবে? ওটা তোমাকে একদিন সারপ্রাইজ দেব। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এরপর ইরা রুমে এসে সাজতে থাকে। এদিকে আকাশ ততক্ষণে ছাদে এসে বসে থাকে। বসে বসে রাশেদের সাথে কথা বলতে থাকে, সবটা জানাতে থাকে। তা কবে আসবি তোরা? এই তো ভাইয়া, 2-3 দিনের ভেতরেই আমরা চলে আসব। ঠিক আছে, আমি বাবা মাকে বলে রাখবো। ঠিক আছে। এদিকে রাশেদ ওর বাবা মা আর সাথীকে সবটা বলতে থাকে। ওনারা সবটা শুনে। দেখো মা, আকাশ কিন্তু ওর সব রাগ ভুলে এখানে আসতে চলেছে। তোমরা যদি তার সাথে বা তার বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে হয়তো আকাশ চিরকালের জন্য চলে যাবে এখান থেকে। আমি এক ভুল আর করব না। তাছাড়া আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, এর চেয়ে খুশির কথা আর কী হতে পারে আমার জন্য। আমি অনেক খুশি হয়েছি। তুমি কোনো চিন্তা করো না, আকাশ আমাদের জন্য যা করলো, তাছাড়া আমি তো আমার ভুল বুঝতে পেরেছি অনেক আগেই। সবার যেন কথাটা মাথায় থাকে, আমরা কিন্তু ওর সাথে এখান থেকে চলে যাব। সেজন্য এই বাড়িটা আমরা বিক্রি করে দিব। তাহলে আমরা থাকবো কোথায়? আকাশের বাড়িতে মিলেমিশে একসাথে থাকবো আমরা। তাহলে তো ভালোই হয়। তুমি এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো, সব ডলার তুমি আকাশের হাতে তুলে দিও। এরপরও যা করার করবে। ডলারের উপরে লোভ করতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা। ও যদি পাশে এসে না দাঁড়াতো, তাহলে কি যে হতো আমাদের। ঠিক আছে, চলো তাহলে যে যার মতো ঘুমাতে যাই। এদিকে ইরা আকাশের দেওয়া নেকলেস আর শাড়ি পরে নেয়। তারপর আকাশকে কল করলে আকাশও একটা পাঞ্জাবি পরে রুমে আসে। তারপর ইরা সালাম করে আকাশকে। এবার আমার পাওনা ডলারগুলো দাও। আমি কবে তোমার থেকে ডলার নিলাম? বছরে ঈদ 2টো করে, মোট 48টা ঈদ। এক একটা ঈদে তোমার থেকে যদি $50 করে নিতাম, তাহলে $2400 পেতাম। সেই ডলারগুলো তো দেবে, তার সাথে আজকে বাসরাত হিসেবে বউকে 100 হিসেব করে মোট $2500 দিয়ে দিলেই হবে। চেক দিব নাকি নগদে দিব? নগদেই দাও। এই নাও তোমার পাওনা ডলার। এই তো লক্ষ্মী জামাই আমার। এবার চলো আমরা বাসর শুরু করি। আমারও তো পাওনা আছে। তোমার আবার কি পাওনা? যদি প্রতি ঈদে তুমি আমাকে 2টা করে চুমু দিতে, তাহলে বছরে হয়তো 4টা। তাহলে তোমার বয়স তো 24, তাহলে মোট 96টা কিস পাইতাম। আর আমি যেহেতু তোমার স্বামী, সেই হিসেবে আজকে 4টা হিসেব করে মোট 100টা দিলেই হবে। চিন্তা করো না, আজকে তোমাকে এত কিস দেবো যে তুমি গুনেও শেষ করতে পারবে না। এরপর শুরু হলো। থাক, আপনারা এরপর কি হলো তা আর শুনতে চাইয়েন না। ওরা নিজেদের দেনা পাওনাগুলো বুঝে নিক। আমরা শুধু মাঝখানে এসে ওদের ডিস্টার্ব করা মোটেও ঠিক হবে না। সেজন্য আমরা এখান থেকে কেটে পড়ি। সকালবেলায় দুজনেই ফ্রেশ হয়ে বসে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে, মিটমিট করে। আকাশ কিছু বলতে যাবে তার আগে ইরা রুম থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। কেননা ইরা জানে আকাশ কি বলবে, সেজন্য আগেই বেরিয়ে পড়ে। 5 মিনিট পরে নিচে নামে। আজকে ইরার বাবা মা দুজনেই অনেক খুশি, কেননা তাদের মেয়ে সবটা বুঝতে পেরে নতুন করে জীবনটা শুরু করতে চলেছে। তখনই বাবা, আমরা তো ওইদিকে যাব, সেজন্য কেনাকাটা তো করতে হবে ওনাদের জন্য। তোর কাছে কার্ড তো আছে, যত ইচ্ছে শপিং করে নিয়ে যা। তা তো নেবই, কিন্তু ডিজাইনগুলো তুমি নেবে কি করে? আরে এখনও অনেক ডিজাইন আছে, ওইগুলো দিয়ে কাজ চালিয়ে নেব। আকাশ যখন ফিরবে তখন নতুন করে বানিয়ে দেব। ও কি করে ডিজাইন বানাবে? ও যেখানে কাজ করে ওখানকার মালিকই তো ডিজাইনগুলো তৈরি করে। কিন্তু আকাশের মাধ্যমেই তো করা আমরা। ও তাই বলো, চলো আমরা আজকে শপিংয়ে যাই, তারপর ওনাদের জন্য সব কিছু কিনবো। ঠিক আছে, তাই হবে। ওরা শপিং করতে থাকে, অনেক কিছু কিনে আনে। তারপর পরের দিন ইরার পুরো পরিবারকে সাথে নিয়ে আকাশ ওদের বাসায় আসে। ওখানে ওনাদের দেখে বাকি সবাই তো অনেক খুশি হয়। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে এসো। বাবা মা আসো তোমরা। ভেতরে আকাশের পুরো পরিবার ছিল, ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা বলার মধ্যেই সত্যি ভাগ্য করে আপনারা একটা ছেলে পেয়েছেন। ভাগ্য আর কোথায় ভালো হলো, ছেলেটাকে আমাদের থেকে দূরে থাকতে হয়েছে এতগুলো বছর ধরে। ও দূরে থেকেছেই বলেই আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। সত্যি আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। কি মিষ্টি মেয়ে বিয়ে করেছে। এই কথায় ইরা কিছুটা লজ্জা পায়। এরপর ওনাদের সাথে কথা বলতে থাকে।
তবে ওনাদের সাথে কথা বলে মনে হলো ওনারা ইরার সম্পর্কে তেমন কিছুই জানে না। কথা বলার মাঝখানে ওনারা নাস্তা করে নেয়। এরপর আপনারা তাহলে রুমে এসে রেস্ট করুন। ইরা চল আমরা উপরে যাই। আকাশ আমাদের কোনটা আর বাবা মার জন্য? ইরা আকাশের সাথে রুমে যায় ফ্রেশ হয়ে নেয়। এদিকে সাথী ইরার বাবা মাকে রুমে নিয়ে আসে। রুমে এনে ওনাদের রেস্ট করার জন্য বলে। ওনারা রেস্ট করতে থাকে। দুপুরের পরে ওনারা খাবার খেয়ে নেয়। রাতের বেলায় ওনাদের জন্য যে উপহারগুলো এনেছে সেগুলো সবাইকে এক এক করে দিতে থাকে। এতে ওনারাও অনেক খুশি হয়। ওখানে ওরা 3 দিন থাকে। এরপরে ভাইয়া, বাড়ি কি বিক্রি করেছেন? বিক্রি করা শেষ, তবে ডলার কালকে দিবে। তাহলে ডলার নেওয়ার পরেই আমরা চলে যাব। ওনারা আমার সাথে আমার বাড়িতে থাকবে, সেজন্য ওটা দিয়ে ভাইয়াকে কোনো একটা ব্যবসা ধরিয়ে দেব, যেন ভাইয়া কোনো কষ্ট না করতে হয়। কিন্তু তুই কি ডলার নিবি না? আমার তা লাগবে না। ঠিক আছে, তবে আমাদের উপর তোর কোনো রাগ নেই তো? রাগ যদি থাকতো তাহলে এখানে আর আসতাম না। বাবা, এইসব কথা থাকুক এখন। পরের দিন ওরা চলে আসে বাড়ির বিক্রির ডলার নিয়ে আকাশের বাড়িতে। এদিকে বাড়িটা সবারই পছন্দ হয়। ওনারা তো ভাবতেও পারছে না আকাশ এত বড় বাড়িতে থাকে। এইদিকে তুমি চাকরি করে এত বড় বাড়ি বানালে কি করে? বাড়ি তো আমি বানাইনি। তুমি তো একটু আগে বললে বাড়িটা তোমার। বাড়ি তো আমার, কিন্তু বাড়িটা তো ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি ওনারাই বানিয়েছে। তুমি আমাকে এটা বলো, এত ডলার তুমি কোথায় পেলে? ব্যাংক ডাকাতি করে এই বাড়ি বানিয়েছে। একদম হেয়ালি করবে না আকাশ। তুমি এমন বোকার মতন প্রশ্ন করছো, তাহলে আমি কি করব বলো? চলো ভিতরে যাই। ভিতরে এসে ইরা আরো অবাক হয়, কেননা পুরো বাড়িটা অনেক সাজানো গোছানো ছিল। এরপর আকাশ ওর বাবা মাকে ওনাদের রুমটা দেখিয়ে দেয়। সবাইকে তো সব রুম দেখিয়ে দিলে, কিন্তু আমরা কই থাকবো? কোচিং রুমে থাকবো। এতদিন তো থাকতাম না, কিন্তু তুমি আমার পরে তো থাকতেই হবে। হেয়ালি না করে রুমে চলো। আমার কোলে উঠো, আমি নিয়ে যাচ্ছি। কি, তোমার কোলে উঠতে হবে? তোমার বরের কোলেই তো উঠবে, কেউ দেখলে কিছু বলবে না। ঠিক আছে না, তবে নিচে ফেলে দিও না। তুমি কি আমাকে রোগা পাতলা ভেবেছো নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। এত বড় অপমান। রাশেদ আর সাথীকে ওনাদের রুম, ইরার বাবা মাকে আরেকটা রুম দেখিয়ে দেয়। এই বলে ইরাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে থাকে। এরপর রুমে এনে ওকে নামাচ্ছে না। কোলে থেকে ইরা পুরো রুমের সৌন্দর্য দেখতে থাকে। ইরা এতটাই অবাক হয়, কেননা রুমের মধ্যে ওদের দুজনের একটা ছবি ছিল, যে ছবিটা ওরা কলেজে উঠিয়েছিল। এরপর বারান্দায় নিয়ে যায়। ওখানে দাঁড়িয়ে বাগানের পুরো দৃশ্য দেখা যায়। একটু পরে এবার তো নামাবে। মাত্র 7 মিনিট হলো। তো কি হয়েছে? আমি যদি রোগাই হতাম তাহলে কি তোমাকে এতক্ষণ কোলে ধরে রাখতে পারতাম? সেটা তো পারতে না। তাছাড়া এখনই যদি এনার্জি নষ্ট করে দাও তাহলে আজকে কি বলো? ইরা কিছু একটা বলে, সেটা শুনে আকাশ ঠিক বলতে পারে, কিন্তু আকাশ সেটা অনেক আগেই ঠিক করে রেখেছে। সেটা আবার ইরাকে বলেও দেয়। তুমি কি করে জানতে? বউটা তো আমার, আমি না জানলে আর কে জানবে বলো? সত্যি, আমি তো তোমারই বউ, তোমারই তো জানার কথা। তাহলে চলো শুরু করি। এরপর ওরা সাজাতে থাকে। তারপর কি হয়েছে তা আপনাদের না জানলেও চলবে। পরের দিন ইরার বাবা মা চলে আসে ওনাদের বাড়িতে। এদিকে ইরা ওই বাড়িতে থেকে যায়। একটু পরে আচ্ছা, আমি এখানে থাকলে বাবা মা কি করবে? মানে আমার কোম্পানি? সেটাও তো কথা, কিন্তু কি করবো বলো? তুমি চাইলে আরেকটা কাজ করা যায়। কি কাজ? তোমার বাবা মা আমাদের এই বাড়িতে থাকুক। তাহলে আমাদের বাড়িতে কে কে থাকবে? ওই বাড়িটা তোমরা বিক্রি করে দাও। ওই বাড়িটা বাবা কখনো বিক্রি করবে না। তাছাড়া আমাদের কোম্পানি আমি এই বাড়ি থেকে চালাবো। তাছাড়া চিন্তা হচ্ছে বাবা মার জন্য। সেজন্য তো বলছি তুমি ওনাদের সাথে কথা বলো। এত বড় বাড়ি, ওনারাও থাকতে পারবো। আচ্ছা, আমি কথা বলে দেখব, দেখি ওনারা কি বলে। ঠিক আছে। কয়েকটা দিন পরে আকাশ অফিসে এসে কাজ করতে থাকে। তখন ইরাও আসে ওখানে। ইরাকে ওখানে দেখে কিছুটা চমকে ওঠে। তুমি কেন আসছো? আমাদের ডিজাইনগুলো নেওয়ার জন্য। তুমি 5 মিনিট বসো, আমি ডিজাইন নিয়ে আসছি। ঠিক আছে, আসো তাহলে। একটু পরে ডিজাইনগুলো এনে ইরা হাতে দেয়। সেজন্য ওগুলো দেখতে থাকে। তখন খেয়াল করে কিছু ডিজাইনে সমস্যা আছে। আকাশ দেখো, এখানে কিছু সমস্যা আছে। কই দেখি তো। এই দেখো, এখানে কালারের সমস্যা হচ্ছে।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুমি নিজেই দেখো তোমার মালিক কোথায়। মালিককে কেন ডাকছো? এত বড় একটা ভুল কি ওনার চোখে পড়েনি? ভুল তো মানুষেরই হয়। আচ্ছা, তুমি এইগুলো রেখে অফিসে যাও। আমি আজকের মধ্যে সবটা ঠিক করে তারপর নিয়ে আসবো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। সাবধানে যেও। ইরা যাওয়ার পরে আকাশ তো ওদের সবাইকে অনেক কথা শুনিয়ে দেয়। সবটা শোনার পরে স্যার, আমরা বুঝতে পারিনি, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যার কারণে এরকমটা হয়েছে। কিন্তু সেগুলো আপনাদের চোখে কেন পড়েনি? তাড়াতাড়ি করে ওইগুলোর রং ঠিক করার ব্যবস্থা করেন। তবে একটা কথা, এই সবগুলো কাজ শেষ করে তারপর আপনার বাসায় ফিরবেন। তবে বেশি তাড়াতাড়ি করতে এসে সবটা আবার নষ্ট করে দিয়ে চলবেন না। না স্যার, তেমন কিছু হবে না। রাত 9টা বাজে। কর্মচারীগুলো এখনো কাজ করেই চলেছে, কিন্তু তাও মোটামুটি আরও কিছু জায়গা বাকি আছে। ওনাদের সুবিধার জন্য আকাশও কাজ করে। 10টার দিকে পুরো কাজ শেষ হয়। এই নিন স্যার, এবার সব কিছু ঠিক আছে। আমরা তাহলে চলি স্যার। ঠিক আছে, যাও তাহলে। এবার ডিজাইনগুলো নিয়ে বাসায় আসে। বাসায় এসে ইরার হাতে দেয়। ইরা দেখতে পায় সবগুলোই ঠিক আছে। কি ব্যাপার, তোমার এত লেট হলো কেন? কি করবো বলো, বস তো বলেছে সব কাজ ঠিক করে করবে, তারপর যেন আমরা বাসায় যাই। মানে উনি এরকম ভুলের জন্য সবাইকে এভাবে কষ্ট দিল? বসেরা তো এরকমই হয়, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, সকালে আমি অফিসে যাব। ঠিক আছে, যেও। পরের দিন ইরা অফিসে এসে কাজ করতে থাকে। কখন যে সময় চলে যাচ্ছে তা ইরার খেয়ালও নেই। অনেকটা সময়ের পরে 3টা বেজে যাচ্ছে। এই সময়ে আকাশ ইরার অফিসে আসে। তুমি কখন এলে? এই তো মাত্র। তা তুমি দুপুরে খাওনি কেন? কি করব বলো, একদম সময় পাইনি আমি। কি বলো, এত কাজ করে কি লাভ যদি তুমি নিজেকে ঠিক রাখতে না পারো? তাছাড়াও কয়েকটা মাস পরেই তো বেবি হবে। তাই বলে সবাইকে জানিয়ে চেঁচাবে নাকি? চেঁচালাম কই? আমি তো তোমাকে বলেছি আমি আর তুমি ছাড়া অন্য কেউ নেই এখানে। কে বলেছে নেই? পাঠক পাঠিকারা, ওরা তো জেনে গেছে। ওরাও তো তোমাকে চিনে, সেজন্য সমস্যাও হবে না। তাছাড়া এত লজ্জা পাওয়ার কিচ্ছুই নেই। আচ্ছা চলো দুজনে এখন খেয়ে নিই। আচ্ছা চলো তাহলে। ওরা দুজনে খাওয়া শুরু করে, একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো হলে আচ্ছা আকাশ, একটা কাজ করলে কেমন হয়? আমি এখন কোনো কাজ করতে পারবো না। আমি ওই কাজের কথা বলছি না। তাহলে কোন কাজ? আমার বড় দেওর, মানে তোমার বড় ভাই, ওনার আলাদা করে ব্যবসা করার কি দরকার? আমাদের কোম্পানিতে চাকরি করলেই তো আরো ভালো হয়। এত সম্পর্ক নষ্ট হওয়ার চান্স আছে। সেটা আবার কি রকম? ভাইয়া কোনো ভুল করলে ওনাকে সম্পর্কের জন্য কোনো কিছু বলাও যাবে না। দেখো যেন উনি কোনো ভুল করলেও তোমাকে চুপ করে সেগুলো দেখতে হবে। এটা তো ঠিক বলেছো, তাহলে উনি আলাদা ব্যবসায় করুক। সেটাই ভালো। তোমার ভাইকে না আনতে পারো, কিন্তু তুমি তো আমার সাথে থাকতে পারো। আমি তো অলরেডি চাকরি করছি। তো কি হয়েছে, ছেড়ে দাও চাকরি। তোমার বুদ্ধি কি কমে গেছে? এখানে বুদ্ধির কি হলো? আমি ওখান থেকে যদি চাকরি ছেড়ে দিয়ে আসি, তাহলে ওই অফিসের বস যদি তোমাদের আবার ডিজাইন না নেয়, তখন কি করবে তোমরা? কি বলো, এরকমটা করতেও পারে? পরে। তাছাড়া আমার মাধ্যমেই তো ডিজাইনগুলো পাচ্ছ, তাহলে কি বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছি। আচ্ছা তোমার যেমন ভালো লাগে সেভাবে করো, কিন্তু বেবি হওয়ার 4 মাস আগে আর বেবি হওয়ার 6 মাস, হিসাব করলে 1 বছর আমি অফিসে আসতে পারবো না। তখন কি হবে? এমনিতেই বেবি হওয়ার পরে তোমাকে আমি অফিসে আসতে দিব না। কিনে দেবে না বলো? আমি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা চাই, চাকরি করা মা নয়। বাচ্চা কান্না করবে, তখন যদি সে তার মাকেই না পায়, তাহলে মা হওয়ার দরকার কি? শুধু বাচ্চা জন্ম দিলেই আদর্শ মা হওয়া যায় না। বাচ্চার কখন কি লাগবে তা দেখাশোনা করা, খেয়াল রাখা, এইগুলো করতে হবে। সংসার সামলাতে হবে। ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই করব, কিন্তু বাবার উপরে অনেক প্রেশার চলে আসবে। তোমার বাবা মা যদি আমাদের বাড়িতে চলে আসে, তাহলে ওনার কোনো টেনশন করতে হবে না, নাইবা কোনো কাজ, আর অফিসেও আসতে হবে না। তাহলে অফিসের কাজগুলো দেখবে কে? তখন আমি সবটা সামলে নেব। তোমাদের অফিসের সাথে একটা ভবন আছে, ওখানে আমি একটা ব্যবস্থা করব। সেটা কি রকম? ওটা সারপ্রাইজ হিসেবেই থাকুক, সেটা তোমাকে 3-4 মাস পরে আমি দিব। ততদিনে ওই ভবনের কাজগুলো শেষ করে ফেলি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। সন্ধ্যার সময় ওরা দুজনে চলে আসে বাসায়।
ওখানে পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে নাস্তা করতে থাকে। তখন ইরার সাথে হওয়া কথাগুলো ওর পরিবারকে বলতে থাকে। ওনারা সবটা শুনে। আমাদের কোনো আপত্তি নেই, তাছাড়া ওনারা আসলে ভালোই হবে। সবাই মিলে কথা বলতে বলতে সময় কাটাতে পারবো। তাহলে ইরা তোমার বাবা মার সাথে কথা বলে ওনাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে ভাবি, আমি ওনাদের সাথে কথা বলে দেখব। রাশেদ, তুমি কি ব্যবসায় করবে নাকি অফিসে বসবে? আমার মনে হয় ভাইয়া আলাদা করে ব্যবসা করুক ছোটোখাটো, যেন কখনো প্রয়োজন হলে সে ব্যবসা ছেড়ে দিতে পারে। ব্যবসায় চেয়ে কেন দিবে? বলা তো যায় না কখন কি হয়। ও, বুঝতে পেরেছি। ভাইয়া তুমি ছোটোখাটো একটা ব্যবসা করো, যেন কখনো প্রয়োজন হলে তুমি সেটা ছেড়ে দিতে পারো। তাছাড়াও তোমাকে তো সংসারের কোনো খরচও দিতে হবে না, সেজন্য তুমি যা ব্যবসা করে পাবে সেগুলো তোমার কাছেই রেখে দিও। এরকম করলে হয় নাকি? হবে, অবশ্যই হয়, যদি তোমার ইচ্ছে থাকে। আচ্ছা ইরা, তুমি একবার বাবা মার সাথে কথা বলে দেখো, আমি বলে ব্যাপারটা অন্যরকম করে দেখব। আচ্ছা, তাহলে তোমরা রুমে রেস্ট নিয়ে 10টায় নিচে নেমে এসো, আমি খাবার দেবো তখন। ঠিক আছে মা। রাতে ওরা সবাই একসাথে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা রুমেও চলে যায়। পরের দিন ইরা ওর বাবা মার সাথে বাড়িতে এসে কথা বলতে থাকে। ওনারা প্রথমে রাজি হতে চায় না, সেজন্য ইরা বাধ্য হয়ে আকাশকে ওখানে আসার জন্য বলে। কিছুক্ষণ পরে আকাশও এসে ওনাদের বোঝাতে থাকে। ওনারা সবটা বুঝে নেওয়ার পরে, কিন্তু আমরা ওখানে গেলে অনেকে তো খারাপ দিকে নিয়ে যাবে। ওই সব কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি তাহলে এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করছি। জি, তাই করুন। এনারা তো বাড়ি বিক্রি করার ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ ওই নতুন ভবনে এসে পুরো জায়গার ডিজাইন ঠিক করতে থাকে। কিভাবে কোন জায়গায় কি দেবে তা ঠিক করতে থাকে। তখনই ওখানে রফিক চৌধুরী চলে আসে। উনি এসে আকাশকে কাজ করতে থাকে। কি ব্যাপার আকাশ, এইসব কি? আমি সব কিছু এক জায়গায় আনার ব্যবস্থা করছি। কিন্তু এইসবের কি দরকার বলো তো? অনেক দরকার আছে, কেননা ইরা তো অফিসে আর আসবে না। আমি একা তো 2টা অফিসে 2 জায়গায় আসা যাওয়া সম্ভব না, সেজন্য আমি এখানে অফিস নিয়েছি। তাহলে একসাথে 2টা দিক সামলাতে পারবো। এখন থেকে আপনার অফিসে একটা সিঁড়ি দিব, যেন সহজে আমি অফিস বদল করতে পারি এবং ঢুকতে পারি। ঠিক আছে, আমি তো আছি। আপনারও ছুটি। এক কথায় পুরো দায়িত্ব আমি আর ইরা মিলে কয়েকটা মাস সামলাবো। এরপর ইরাও পুরোপুরি বাড়িতে থাকবে, তখন এইসব আমি একাই দেখব। আপনারা শুধু বাসায় বসে বসে গল্প করবেন সবাই মিলে। ঠিক আছে। এভাবে আকাশ ওই অফিসও তৈরি করতে থাকে। মোটামুটি 3 মাস পরে পুরো অফিসটা এখন সাজানো হয়েছে। অন্যদিকে ইরাকে নিয়ে আকাশ ওর আগের অফিসে আসে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমাদের এই অফিসের বস সব কিছু তোমাদের অফিসের পাশের বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে। উনি হঠাৎ করে এটা কেন করতে যাবে? আসলে আমি ওনাকে বলেছিলাম আমি আর জব করব না, সেজন্য উনি কারণ জানতে চেয়েছে। আমিও কারণ বলেছি। তারপর উনি কি বলল? কি আর বলবে, আমার জন্য পুরো অফিসটা ওখানে নিয়ে যাচ্ছে। আসলে বস আমাকে অনেক ভালোবাসে, তো সেজন্য আমার এরকম খেয়াল রাখে। তোমার বস কি কোনো মেয়ে নাকি? এই, তুমি কি করে বুঝলে? কি, তোমার বস একটা মেয়ে? আমি তো ছেলে ভেবেছিলাম। আরে না, উনি তো মেয়ে। একদিন দেখা করিয়ে দিও তো। কেন? আমিও তো দেখি কতটা সুন্দরী তোমার বস, যে তুমি চাকরি ছেড়ে দিতে চেয়েছো বলে তোমার জন্য পুরো অফিসের জায়গা চেঞ্জ করে ফেলেছে। আমারও তো জানার ইচ্ছে থাকে নাকি? দেখলেই তো উল্টো দিকে নিয়ে যাবে। নিয়ে যাব কি, অলরেডি নিয়ে গেছি। তোমার ওই বসকে তো আমি দেখে নেব। উনি আবার কি করলো? তোমাকে চাকরি থেকে বের করে না দিয়ে তোমার জন্য অফিস চেঞ্জ করে নিচ্ছে। তাহলে বুঝতে পারছো কি ওই মেয়েটা তোমাকে পছন্দ করে? উনি কেন আমাকে পছন্দ করবে? কেন, করতেই তো পারে। তাছাড়া তুমি কম খারাপ না। ভুলিয়ে বালিয়ে যদি তোমাকে বস করে নেয়, তখন আমি কি করব বলো? তেমন কিছুই হবে না, তুমি বেবির চিন্তা করো। ঠিক আছে, তাই করব। তুমি কিন্তু তোমার বসের কাছ থেকে দূরে থাকবে। ঠিক আছে, থাকবো। এদিকে আকাশের অফিসের সবকিছু নিয়ে আসে ইরাদের অফিসের পাশে। ওখানে সবকিছু আগের মতো করে নেয়। এরপর কাজ শুরু করতে থাকে। রাত অনেক হয়ে যায়। অফিসের কাজ এখনও ঠিকমতো শেষ হয়নি। এইদিকে ইরা তো অনেক আগেই বাসায় চলে এসেছে, সেজন্য আকাশকে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে কলটাও রিসিভ করতে পারছে না। রাত 11টায় বাসায় ফিরে। এত রাত কোথায় ছিলে?
তুমি তো দেখলে অফিসের সব কিছু, পুরো অফিস গুছিয়ে তারপর আসতে হয়েছে। সত্যি বলছো তো? আবার তোমার বসের সাথে কোনো চক্কর চলছে না তো? এরা কার বস আর কিসের বস? কেন বাবা, আকাশের বস, ওর যেখানে কাজ করে ওখানকার বস। ওখানের বস তো। দেখো, আমি যদি কখনো জানতে পারি তুমি তোমার বসের সাথে কোনো রকম চক্কর চালাচ্ছ, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিলাম। আরে এমন কিছু হবে না। আচ্ছা শোনো, তোমার বসকে বলে কিছু ভালো ভালো ডিজাইন তৈরি করার ব্যবস্থা করো। আচ্ছা, কাল কথা বলে নিব। সেটা তো বলবেই। একটা কাজ করো, এই অর্ডার নেওয়ার পরে তুমি চাকরি ছেড়ে দিও। চাকরি কেন ছাড়বো? কয়েক মাস পর থেকে তো আমি আসতে পারবো না অফিসে, তখন তো তোমাকেই পুরো অফিসের সবটা সামলাতে হবে। ও, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, তাই করব। রুমে আসো, আমি রুমে গেলাম। তুমি যাও, আমি বাবার সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে। একটু পরে আকাশ ইরার বাবার সাথে কথা বলতে থাকে। ওনাকে সবটা বুঝিয়ে দিতে থাকে। উনি সবটা বুঝে নেওয়ার পরে কিন্তু এক মাথায় দুটা সামলাবে কি করে? লোক তো একসাথে 4টা বউ সামলাতে পারে, সেখানে আমি 2টা যদি না পারি তাহলে কি করে হবে বলুন? আচ্ছা, এরা বারবার কোন মেয়ের কথা বলতেছে? ইরা জানে আমার অফিসের বস কোন মেয়ে। কিন্তু তুমি তো। আমি যে সেটা তো ইরা আর জানে না। ও যদি জানতে পারে? সেটা হবে সারপ্রাইজ। আচ্ছা, এখন উপরে যাও। আকাশ উপরে যায়। কিছুদিন যেতে থাকে, ওদের সবকিছু ভালোই যেতে থাকে। 2 মাস পরে আকাশ, আমি তো অফিসে আর যেতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি বাকি সবটা সামলে নেব। পারবে তো একা একা? তোমার বাবা তো আছেই, উনি একটা ব্যবস্থা তো করবেই। আমি তাহলে বাসায় থাকবো কাল থেকে। ঠিক আছে। সন্ধ্যের পরে ইরাকে নিয়ে বাসায় এসে সবাইকে বলে দেয় ইরার যেন একটু খেয়াল রাখে। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, ইরার বাবা মাও কিন্তু আকাশের বাসায় থাকে এখন। আকাশ, তুমি কোনো চিন্তা করো না, ইরার যত্নের একটুও কম হবে না। কিন্তু আমি সময় কাটাবো কি করে একা একা? রুমে টিভি দেখবো বা মোবাইলে সময় কাটাবো। বাসায় তো কোনো টিভি নেই। কি করব, সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি দেখার সময় পাই কই। আচ্ছা, কাল টিভি এনে লাগাবো। ঠিক আছে। পরের দিন টিভি এনে আকাশের রুমে লাগিয়ে দেয়। তার সাথে প্রয়োজনীয় সব কিছু এনে রুমে রাখা হয়। যদি কোনো অসুবিধা হয় এইগুলো ব্যবহার করে ওনাদের ডাকবে। এই বটনে চাপ দিলে নিচে অ্যালার্ম বাজবে, এতে কেউ না কেউ তোমার কাছে আসবেই। তাছাড়া আমি মাকে বলে যাব, উনি যেন তোমার পাশে থাকে, যতক্ষণ আমি না থাকতে পারি ততক্ষণ। ঠিক আছে, তুমি তাহলে এখন অফিস যাও, আমি টিভি দেখি। খেয়াল রাখিও নিজের। ঠিক আছে, রাখবো। তুমিও সাবধানে থেকো। এইদিকে আকাশ তো চলে যায়। এইদিকে আবিরের কথা তো অনেকে ভুলেই গেছেন। তবে চিন্তা করবেন না, আবিরও কয়েকটা দিনের মধ্যে বের হয়ে আসবে। অন্যদিকে ইরা টিভি দেখতে থাকে। তখনই একটা চ্যানেলে দেখতে পায়। চ্যানেলে কিছু অনুষ্ঠান দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাও কাউকে কিছু বলেনি। এদিকে আকাশ আজকে অনেক ব্যস্ত ছিল অফিসের কাজ নিয়ে, সাথে কিছু অনুষ্ঠান নিয়ে। রাতে যখন বাসায় ফিরে অফিসে আজকে অনুষ্ঠান ছিল মনে হচ্ছে। তুমি কি করে জানলে? বাবা বলেছিল। হ্যাঁ, একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তা অনুষ্ঠান কেমন কাটলো? অনেক ভালো কেটেছে। এই নয় একটা আংটি আর অনেক প্লেট। আবার এইগুলো কেন এনেছো? আবির হামলা করতে পারে। আমি তো সারাক্ষণ বাসায় থাকি, এখানের ঠিকানা তো জানি না। তাছাড়া বাসায় এসে হামলাও করতে যাবে না। সেটাও ঠিক বলেছো, কিন্তু তাও তোমাকে সাবধানে থাকতে হবে। আমি 3জন সিকিউরিটি রেখে যাব বাসায়, যারা বাড়িটা পাহারা দিবে। কিন্তু এভাবে আর কতদিন? বেশি দিন থাকতে হবে না। এর ভিতরে আবার যদি কোনো অঘটন ঘটতে চায়, ওকে আমি জেলে পাঠিয়ে দেব। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও, আমি ঠিকমতো আমার খেয়াল রাখবো। ও যদি আমার সাথে না পারে, যদি আমার সাথে কিছু করার চেষ্টা করে, সেজন্য আমি এইগুলো করলাম। তুমি শুধু সাবধানে থাকলেই হবে। 2 দিন পরে আকাশ সিকিউরিটি এনে বাসায় রাখে। অন্যদিকে আকাশ, তুই আমাকে মেরেছিস না, তোকে কিভাবে সাহায্য করি তা তুই শুধু দেখতে থাক। বেশি কিছু করতে হবে না, আকাশকে আগে ধরে আনতে হবে, তারপর আমি দেখি কি করা যায়। 5 দিন পরে ইরা অনেক সেজে গুজে অফিসে আসে, তাও হাতে ফুলের তোড়া নিয়ে। অফিসে এসে সোজা আকাশের রুমে চলে আসে। আকাশ তো ইরাকে দেখে মোটামুটি অবাক হয়ে যায়। তুমি এখানে কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আমি যে ওই রুমে, তুমি সেটা কি করে জানো? আগে ফুলের তোড়া হাতে নাও, তারপর বলছি। আচ্ছা দাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডে। আজকে যে আমাদের বিবাহবার্ষিকী, আমি তো ভুলেই গেছিলাম। তুমি যে ভুলে যাবে সেটা আমি জানি। ডিজাইন তৈরি করতে করতে তুমি তো সবটাই ভুলে যাও। আমি কি করে ডিজাইন বানাবো?
কেননা এই কোম্পানির মালিক যে তুমি সেটা আমি জানি। কবে থেকে? ওই দিন টিভিতে তোমাকে দেখেছিলাম। আমাকে টিভিতে তুমি কিভাবে দেখলে? তুমি যে এই কোম্পানির মালিক সেটা আমি জানি। তাছাড়া তুমি যে ফ্যাশন ডিজাইনার সেটা আমি 5 দিন আগেই জানতে পেরেছি। তুমি এই কোম্পানি এখানে আনার পরে একটা অনুষ্ঠান করেছো, সেটা টিভিতে দেখানো হয়েছে। সেটা কি ভুলে গেছো? আসলে আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, আমাদের বেবি হওয়ার দিন, কিন্তু তুমি তো আমাকেই সারপ্রাইজ দিয়ে দিলে। তবে আমি অনেক খুশি। খুশি কেন বলো তো? এই যে আমার জামাই অনেক বড় একজন ফ্যাশন ডিজাইনার, এতে আমি অনেক খুশি। চিন্তা করো না, আমি তোমার থেকে আর কিছু লুকাবো না। তাহলে বলে দাও, আর কোনো কিছু তুমি লুকিয়েছো কিনা? আর কোনো কিছুই লুকানোর নাই। সত্যি বলেছো তো তুমি? সত্যি বলছি আমি। আচ্ছা, তুমি আজকে বাসায় এসো, আমি অপেক্ষা করব। ঠিক আছে, কাজটা শেষ করে আমি তারপর আসছি। ঠিক আছে। ইরা তো বাসায় যেতে থাকে। সন্ধ্যের দিকে হঠাৎ করে সাথী আকাশকে কল দেয়। আকাশ, কোথায় তুমি? আমি তো অফিসে। কেন, কি হয়েছে ভাবি? ইরা কি তোমার কাছে? ও তো 2 ঘন্টা আগেই বাসায় ফিরে গেছে। কেন, ও কি বাসায় ফিরে নাই? এখনো তো আসে নাই। আমরা তো ভেবেছিলাম ইরা তোমার সাথে আছে। ওকে তো আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু ইরা তো এখনো আসে নাই। আচ্ছা, আমি দেখছি। আকাশের এবার সন্দেহ হতে থাকে। সেজন্য তাড়াতাড়ি করে ইরার হাতে থাকা আংটিটা ট্র্যাকিং করতে থাকে। আসলে আংটিটা আর চেনের মধ্যে সেগুলো ছিল, তাই ট্র্যাকিং করে দেখতে থাকে। তখন ইরার লোকেশন দেখতে পায়। সেজন্য পুলিশ স্টেশনে আসে। এসে ওনাদের সবটা বলে এবং ওনাদেরও সাথে নিয়ে যেতে থাকে ওই জায়গায়। আপনি শিওর তো? জি, আমি শিওর। চলুন তাহলে। ঠিক আছে, আসুন আমার সাথে। এবার পুলিশ নিয়ে ওখানে যায়। একটু পরে ওই বাড়ির পাশে এসে দাঁড়ায়। আপনি আগে ভিতরে যান, আমরা একটু পরেই বাকিটা দেখছি। আমি সিগন্যাল দিলেই আপনারা ভিতরে চলে আসবেন। ঠিক আছে, যান আপনি। তুই কি করে জানিস আমরা এখানে? আমি কি করে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইরা কোথায়, ওকে কোন রুমে রেখেছিস? সেটা তোকে কেন বলবো? আমি ওর হাজবেন্ড, যদি আমাকেই না বলি তাহলে আর কাকে বলবি? ওকে, সেটা বড় কথা নয়। ওকে তাড়াতাড়ি করে ধর আর মারতে থাক। ওরা আসে মারতে। মোটামুটি ওদের কিছুক্ষণ মারতে থাকে। অনেকটা সময়ের পরে মারামারি করতে থাকে। ওদের মোটামুটি অনেকটা মারতে থাকে। আবির, সময় থাকতে বল ইরা কোন রুমে। আমি কোনোভাবেই বলবো না। তুই না বললে আমি তো খুঁজে নিবই। একা একা কত রুম দেখাবি? তোকে কে বললো আমি একা এসেছি? তাহলে আর কি এসেছে তোর সাথে? আপনারা ভিতরে আসুন। পুলিশ এসে আবির আর ওর লোকদের ধরে আটকে রাখে একটা রুমে। বাকি রুমগুলো খুঁজতে থাকে কিন্তু তাও পেল না। কিন্তু হঠাৎ আকাশের মনে পড়লো একটা রুম, যে রুমটা তালা মারা ছিল। সেজন্য দেরি না করে ওই রুমে আসে। এসে তালা ভেঙে ইরাকে দেখতে পায়, তাও অজ্ঞান অবস্থায়। সেজন্য ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। তবে হসপিটালে আসার আগে পরিবারের সবাইকে জানিয়ে দেয়। ওনারাও চলে আসে। ডক্টর ইরাকে নিয়ে ভেতরে যায়, কিন্তু ভেতর থেকে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার, বাচ্চারা কান্নার আওয়াজ আসলো? আরে গাদা, ইরার বেবি হয়েছে। সত্যি বলছো ভাবি? আর একটু অপেক্ষা করো, তাহলে শুনতে পারবে। 5 মিনিট পরে নার্স বের হয়ে ওদের সুখবর দেয়। সেজন্য তাড়াতাড়ি করে ওনারা ভেতরে চলে আসে। পরিবারের সবাইকে দেখতে পেয়ে ইরা তো অনেক খুশি হয়। আজকে আমার জন্য ডবল সুখবর। আমি তো ভাবতেও পারিনি আমি আবার তোমাকে দেখতে পাবো। যতদিন আমি তোমার কাছে আছি ততদিন তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনারা সবাই আমার ছোট দেবর আর বোনটির জন্য দোয়া করবেন। ওরা যেন ওদের বেবি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর একটা কথা, ওদের বেবির জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকের গল্প এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।